প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ঐতিহাসিক ঘটনার সাক্ষী হল পুরো বাংলাদেশ। আমরা আগেই বলেছিলাম যে বিরোধী দলগুলো এই সংসদ অধিবেশনে একটি কঠিন বার্তা দিতে যাচ্ছে, এবং ঠিক সেটাই ঘটল। বিরোধী দল তাদের কথা অক্ষরে অক্ষরে রেখেছে। সংসদে যখন ফ্যাসিবাদের অন্যতম দোসর পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপি-এর সংসদ সদস্যরা কোনো রকম রাগঢাক না রেখে, আপোষ না করে ফ্যাসিবাদের এই দোসরের বক্তব্য শোনা থেকে বিরত থেকেছেন এবং সরাসরি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেছেন। তারা বুঝিয়ে দিয়েছেন, জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল তাদের মুখ থেকে নীতিবাক্য শোনার কোনো ইচ্ছে বা সময় এই নতুন বাংলাদেশের নেই। এই ওয়াকআউটের দৃশ্যটি সাধারণ কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটি ছিল শহীদদের প্রতি দায়বদ্ধতার এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। অধিবেশন কক্ষের নীরবতা ভেঙে যখন বিরোধী দলীয় সদস্যরা সারিবদ্ধভাবে বেরিয়ে যাচ্ছিলেন, তখন পুরো জাতির সামনে যেন একটি পরিষ্কার বিভাজন রেখা তৈরি হয়ে গেল। একদিকে আপোষকামী রাজনীতি এবং অন্যদিকে রাজপথের রক্তের সাথে বেইমানি না করার দৃঢ় শপথ। কিন্তু ঠিক এই ওয়াকআউটের সময়টিতেই সংসদের ভেতরে যে বৈপরীত্য দেখা গেল, তা দেশের রাজনীতির জন্য এক বিশাল বার্তা। একদিকে যখন বিরোধী দলের নেতারা প্রতিবাদে সংসদ থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেখা গেল সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান হাততালি দিচ্ছেন। এই হাততালি শুধু রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন ছিল তা নয়, বরং এটি ছিল এক ধরনের রাজনৈতিক সিগন্যাল যে বিএনপি এখন সিস্টেমের সাথে মানিয়ে নিতে চাইছে। তারা হয়তো আর আগের মতো কট্টর অবস্থানে নেই আওয়ামী লীগের ব্যাপারে, বরং রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা এখন আপোষের পথেই হাঁটছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই করতালির মধ্য দিয়ে তারেক রহমান হয়তো দেশি বিদেশি বিভিন্ন মহলকে একটি বার্তা দিতে চাইলেন যে বিএনপি এখন আর কোনো সংঘাত চায় না। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই আপোষের মূল্য কি শহীদদের রক্তের বিনিময়ে দিতে হবে? দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে যে দলটির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সেই দলের শীর্ষ নেতৃত্বের এমন অবস্থান অনেককেই ভাবিয়ে তুলেছে। আজকের দিনের চমক বা নাটকীয়তা শুধু এই ওয়াকআউটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সংসদের ভেতরে আজ এমন একটি ঘটনা ঘটেছে যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক বা ঐতিহাসিক মুহূর্ত হিসাবে আখ্যায়িত করা যায়। আর এই ঐতিহাসিক কাজটি করেছেন সংসদের বিরোধী দলীয় উপনেতা জামাতে ইসলামীর বর্ষিয়ান নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যখন সংসদের আনুষ্ঠানিকতা হিসাবে শোক প্রস্তাব উত্থাপন করা হলো, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে এবং সচেতনভাবেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ হাদির নামটি বাদ দেওয়া হয়। যে ওসমান হাদি এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম সংসদের প্রস্তাবে বিএনপি রাখেনি। বিএনপি হয়তো চেয়েছে কোনো ধরনের বিতর্কে না গিয়ে একটি ক্লিন ইমেজ ধরে রাখতে, অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কোনো আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকতে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল আসল বিস্ফোরণ। শোক প্রস্তাবে শহীদ উসমান হাদির নাম নেই দেখেই হঠাৎ নিজ আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার কণ্ঠস্বর পুরো সংসদ কক্ষে এক অদ্ভুত কাঁপন ধরিয়ে দেয়। তিনি শুধু উসমান হাদির নাম অন্তর্ভুক্ত করার জন্যই জোরালো দাবি জানাননি, বরং তিনি এমন দুটি নাম উচ্চারণ করেছেন যা পুরো সংসদকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয়। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দাবি তোলেন যে এই শোক প্রস্তাবে শুধু উসমান হাদি নয়, বরং বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এবং জামাতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাতের শহীদদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তার এই অকাট্য যুক্তি এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের সামনে শেষ পর্যন্ত স্পিকার বাধ্য হন নামগুলো অন্তর্ভুক্ত করতে। এটি শুধু একটি নামের তালিকা নয়, এটি ছিল ইতিহাসকে তার সঠিক মর্যাদায় প্রতিষ্ঠিত করার এক অবিস্মরণীয় লড়াই। দর্শক, খেয়াল করুন, এই ছবিটা 24-এর 5ই আগস্টের, আর এই ছবিটা আজ 12ই মার্চ 2026-এর। আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। একটু পেছন ফিরে তাকান, মনে করে দেখুন গত 5ই আগস্টের সেই উত্তাল দিনগুলোর কথা।
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অকাতরে প্রাণ বিলিয়ে দিয়ে এদেশের আপামর ছাত্র জনতা যে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল তারই চূড়ান্ত প্রতীক হিসাবে সেদিন তারা দখলে নিয়েছিল এই জাতীয় সংসদ। আর আজ সেই ছাত্র জনতার রক্তস্নাত সংসদ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হল রাজনীতিবিদদের হাতে। কিন্তু অত্যন্ত আক্ষেপ এবং বেদনার সাথে আজ আমাদের বলতে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের ফলে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে লাভবান হয়েছে বিএনপি। তারাই আজ সেই অভ্যুত্থানের স্পিরিটকে সবচেয়ে বেশি অবজ্ঞা করছে। অত্যন্ত দুঃখজনক হলেও এটি এক নিরেট সত্য যে রক্তের অক্ষরে লেখা জুলাই সনদকে সম্পূর্ণ পাশ কাটিয়ে এড়িয়ে গিয়ে আজ সরকারি দল বিএনপি সংসদে নিছক কিছু ফর্ম্যালিটিজ বা আনুষ্ঠানিকতা পালন করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই তারা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা দেখলে স্পষ্ট বোঝা যায় যে বিএনপি প্রথম দিনেই জুলাই সনদের অঙ্গীকার এবং নিজেদের দেওয়া নির্বাচনী ইশতেহারের সাথে এক চরম বেইমানি করেছে। কথা ছিল এই নতুন বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে সংসদের ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হবে বিরোধী দল থেকে, কিন্তু বাস্তবে তা দেওয়া হয়নি। অর্থাৎ দেশ গড়ার প্রথম দিনটি শুরু হল এক চরম বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে। ক্ষমতার লোভ যেন আবারও সকল প্রতিশ্রুতিকে গ্রাস করে নিল। এর পরের চমকটি আরও বিস্ময়কর। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে স্পিকার পদে ডক্টর মঈন খান কিংবা আলতাফ হোসেন চৌধুরী অথবা অ্যাডভোকেট জাইনুল আবেদিনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। সবাই এক প্রকার নিশ্চিত ছিলেন যে এই তিনজনের মধ্য থেকেই কেউ একজন স্পিকারের চেয়ারে বসে যাচ্ছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রমের কথা সেভাবে কেউ ভাবেননি আজ সকাল পর্যন্ত, কারণ তিনি তো আগে থেকেই বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। সেই দিক থেকে বিচার করলে বিএনপি আজ যে সিদ্ধান্তটি নিল তা রাজনীতির মাঠে রীতিমতো একটি সারপ্রাইজিং মুভ বা আশ্চর্যজনক ঘটনা। তবে কথায় আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদের সবচেয়ে বড় প্রমাণ হলেন স্বয়ং মেজর হাফিজ সাহেব, যার বিরুদ্ধে নিজ দল ভাঙার গুঞ্জনও ছিল অতীতে। একটু অতীতে ফিরে গেলে আমরা দেখতে পাব 111-এর সেই উত্তাল সময়ে বিএনপিতে যে সংস্কারপন্থী ধারার জন্ম হয়েছিল, যারা চেয়েছিলাম -2 ফর্মুলা অর্থাৎ হাসিনা এবং খালেদাকে মাইনাস করে বাংলাদেশের নতুন রাজনীতি, তিনিই ছিলেন তার অন্যতম কারিগর এবং সংস্কারপন্থী অংশের সেকেন্ড ইন কমান্ড। সে সময় আব্দুল মান্নান ভুইয়া ছিলেন বিএনপির সংস্কারপন্থী অর্থাৎ খালেদা জিয়া বিরোধী প্রধান নেতা। সেই হাফিজ সাহেবই কিনা আজকের এই বিএনপির আমলে এসে জাতীয় সংসদের স্পিকার হয়ে গেলেন, অথচ মাঝে বেশ কয়েক বছর তিনি দলের সর্বোচ্চ ফোরাম থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে রাজনীতিতে এক প্রকার নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। দলের হাইকমান্ডের উপর চরম ক্ষোভ প্রকাশ করে দেওয়া সে সময়কার অনেকগুলো বিস্ফোরক সাক্ষাৎকার খুঁজলে হয়তো আজও পাওয়া যাবে। সেই হাফিজ সাহেবকে আজ স্পিকারের মতো রাষ্ট্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ পদে বসানোটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক থেকে যেমন একটি বিশাল ট্রানজিশন বা রূপান্তর, ঠিক তেমনি মেজর হাফিজের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে মেজর হাফিজ একসময় বিএনপিতে পরিবারতন্ত্রের অবসান চেয়ে প্রকাশ্য বিদ্রোহ করেছিলেন, আজ সেই তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট হয়েই স্পিকারের চেয়ারে বসলেন। দিন শেষে প্রাপ্তি আর অপ্রাপ্তির এই হিসাব নিকাশটাই যে মূলধারার রাজনীতিতে যে কোনো আদর্শের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, আজ তা আবারও জাতির সামনে দিনের আলোর মতো প্রমাণিত হল। তারেক রহমান যে চাপে পড়ে কারো অনুরোধে কিংবা অন্য কোনো অদৃশ্য শক্তির ইশারায় এই কাজটি করেছেন তা অনেকটাই স্পষ্ট। অন্যদিকে ডেপুটি স্পিকার হিসাবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই অ্যাডভোকেট কাইসার কামালও বর্তমান মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু তার এই নিয়োগ জন্ম দিয়েছে এক বিশাল এবং চরম নৈতিক প্রশ্নের। রাজনৈতিক অঙ্গনে এবং সচেতন মহলে একটি গুরুতর অভিযোগ রয়েছে যে এই কায়সার কামালি একজন আইনজীবী হিসাবে শহীদ শরীফ হাদির শুটারের আইনি লড়াই লড়েছিলেন এবং তার জামিন করিয়েছিলেন, অর্থাৎ খুনি ফয়সালের জামিন করিয়েছিলেন তিনি। যে ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম এক আইকন, যার খুনিরা আজ ভারতের রিমান্ডে, সেই হাদির খুনির আইনজীবীকে যখন নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার বানানো হয়, তখন জুলাইয়ের চেতনা বা শহীদদের রক্তের মূল্য বলে আর কিছু অবশিষ্ট থাকে না। এটি শুধুমাত্র একটি নিয়োগ নয়, এটি হলো পুরো ছাত্র জনতার আত্মত্যাগের প্রতি চরম উপহাস। যে তরুণরা বুক পেতে গুলি নিল, তাদের খুনির রক্ষক আজ বসে আছেন সংসদের দ্বিতীয় সর্বোচ্চ আসনে। এর চেয়ে বড় ট্র্যাজেডি এই জাতির জন্য আর কি হতে পারে তা বোধগম্য নয়।
যেহেতু নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনই বর্তমান মন্ত্রিসভা থেকে উঠে এসে এই দায়িত্ব পেলেন হঠাৎ করে, তাই খুব সহজেই ধারণা করা যায় যে আগামী আজকালের মধ্যেই মন্ত্রিসভাতেও একটি বড় ধরনের রদবদল বা পরিবর্তন আসতে যাচ্ছে। প্রথম দিনের প্রথম অধিবেশনের শুরুতেই বিরোধী দলের সাথে ন্যূনতম কোনো ধরনের আলোচনা না করে একতরফাভাবে সভাপতি মনোনয়ন দেওয়া এবং মেজর হাফিজকে স্পিকার হিসাবে চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিএনপি দেশবাসীকে বেশ কয়েকটি অত্যন্ত কড়া বার্তা দিয়ে দিল। আগামী দিনে এই দেশ এবং এই সংসদ আসলে কিভাবে তার অঙ্গুলি হেলনে চলবে তার একটি সুস্পষ্ট স্বৈরতান্ত্রিক আভাস প্রথম দিনেই পাওয়া গেল। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে আমরা সামনের রাজনীতি যতটা ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক হবে বলে আশা করেছিলাম, বর্তমান পরিস্থিতি দেখে আমাদের ধারণা বাস্তবতা ততটা সুন্দর নাও হতে পারে, বরং জাতির জন্য এই রাজনৈতিক সংকট আগামীতে আরও গভীর হতে পারে। আর এই আশঙ্কার সবচেয়ে বড় কারণ হল সংসদে বসে সরকারি দলের এই একতরফা এবং আধিপত্যবাদী সিদ্ধান্তগুলোকে বুঝে দূরদর্শী চিন্তা করে যৌক্তিক কাউন্টার দেওয়ার মতো অভিজ্ঞ, প্রজ্ঞাবান এবং বলিষ্ঠ পার্লামেন্টেরিয়ান আজ বিরোধী দলগুলোতে নেই।